পিকনিকের মাস, সবাইকে পিকনিকে নিয়ে খাওয়ানোর ইচ্ছা থাকলেও এই সুযোগ নেই। কাজেই যে পিকনিক খাওয়াতে না পারলেও কথায় এবং তথ্যে কিছু অম্লমধুর বলার জন্য আজকে আপনাদেরকে এই সময়তে ডেকেছি। আজকে আমাদের পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলীর একটা জরুরি সভা হয়েছে। এই সভা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হলো, আপনারা জানেন, এই যে গেল শীতকালীন অধিবেশনে আমাদের দেশের সরকার বিজেপি নেতৃত্বে একদিকে তাদের শ্রেণী দৃষ্টিভঙ্গি, যে দেশের গরিব প্রান্তিক জনগণের জন্য যা কিছু, এটা সমস্ত হরণ করে নেওয়া তাদের অর্জিত অধিকার। আরেক দিক থেকে তাদের যে আরএসএস এর দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গিতে এদেশে যারা সাম্যের কথা, ধর্মনিরপেক্ষতার কথা বলেছে তাদের নাম মুছে দেওয়া। এই উদ্দেশ্যে মহাত্মা গান্ধী ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, 100 দিনের কাজের গ্যারান্টি, যা সারা পৃথিবীতে চর্চিত, স্বাধীনতার 58 বছর বাদে ভারতবর্ষের গ্রামীণ পরিবারগুলো একটা যুগান্তকারী একটা আইন তৈরি হয়েছে, তাদের জন্য অধিকার পেয়েছে 100 দিনের কাজের গ্যারান্টি, যেটা এত জনপ্রিয় হয়েছে সারা দেশে। দাবি এটাকে 200 দিনে উন্নীত করা এবং ন্যূনতম মজুরি যেন 600 টাকা করা হয়। মোদী সরকার শুরু থেকেই এই আইনের বিরোধী ছিল, বা আইন তৈরি হওয়ার সময় বিরোধী ছিল, কিন্তু গত 11 বছর সেখানে আইন তুলে না দিলেও নানা ধরনের গ্যারাকল তৈরি করে এই আইনটিকে প্রায় পঙ্গু করার চেষ্টা করেছিল। আর ত্রিপুরাজ্যের মধ্যে তো এটা তাদের দেবতুল্য, এই তাদের যে সব কর্মী কারিয়াকর্তা, এদের উদরপূর্তির একটা ব্যবস্থা তৈরি হয়ে গেছিল, যা যে এই রাজ্যকে গ্রামীণ অর্থনীতি পিছিয়ে দিয়েছে। এই আইনটাকে বাতিল করে নতুন আইন করেছে, নাম দিয়েছে জি রামজি, জাতির পিতার নামকে বাদ দিয়ে। অর্থাৎ একদিকে হলো গ্রামীণ জনগণের অধিকার, 12.5 কোটি জব কার্ড হোল্ডার এই আইনের মাধ্যমে তাদের কাজ করার সুযোগ পেতেন, এটা বাতিল করা হলো। আরেক দিকে হলো খুব সকৌশলে মহাত্মা গান্ধীর নাম তারা অনেক কম্বিরাস্ত্র ফেললেও লোক দেখানো মহাত্মা গান্ধীর চশমাকে নিয়ে, তার নামকে নিয়ে সেখানে তাদের ভোট মানে ধরার নানা চেষ্টা করলেও আদতে তাদের মহাত্মা গান্ধীর প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এটা প্রমাণ করে দিল মহাত্মা গান্ধীর নামটাকে ছাঁটাই করে দিয়ে নতুন নামকরণের মধ্য দিয়ে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং আপনারা দেখেছেন এই যে নতুন আইন হয়েছে, এই আইনকে যে মহাত্মা গান্ধী নামকরণের যে আইনটা, এটা বাতিল করে যে তাদের যে অপরাধবোধ, এর বিরুদ্ধে সারা দেশে যে আজকে বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে, এটাকে আড়াল করার জন্য প্রতিদিন পছন্দের জাতীয় পত্রিকা, ন্যাশনাল লেভেল পত্রিকা, আঞ্চলিক লেভেল পত্রিকা দিয়ে কোটি কোটি টাকার বিজ্ঞাপন ছাড়ছে যে না, এমজিআর নগর চাইতে এই নতুন আইন অনেক ভালো, ইত্যাদি ইত্যাদি। এখন 100 দিনের জায়গাতে 125 দিন কাজ হবে। সম্পূর্ণ এটা ভুয়া, সম্পূর্ণ যে এরকম বহু প্রতিশ্রুতি তারা দিয়েছে তাদের মিশন ডকুমেন্টে, নির্বাচন ইশতেহারে, কোনোটাই হয়নি, এটাও হবে না। তো আমরা ঠিক করেছি আমাদের রাজ্যে এখন সামনে সংক্রান্তি, আরও নানা ধরনের কর্মসূচি, এই কি বলে উৎসব ইত্যাদি থাকলেও কিন্তু
এরকম একটা যুগান্তকারী আইন বাতিল করে দিল, চুপ থাকা যায় না। আমাদের পার্টির সারা ত্রিপুরাজ্যে 4 সহস্রাধিক আমাদের শাখা কমিটি আছে, তার সাথে সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজুর, গণমুক্তি পরিষদ আরও নানা সংগঠনের আরও প্রায় যে 6 থেকে 7,000 এরকম আমাদের এই বিভিন্ন গণসংগঠন কমিটি আছে। আমরা এই সমস্ত আমাদের যে সংগঠন, তার যে প্রাথমিক কমিটি তৃণমূল স্তরে এই রাজ্যের গ্রামীণ পরিবারে এমনকি শহরে আমরা যাব, যে কি ধরনের যে জনবিরোধী আইন দেশের মানুষের অধিকার হরণ করেছে, জাতির পিতাকে অপমান করেছে। এবং আমরা দাবি তুলব যে এই নতুন আইন এটাকে প্রত্যাহার করে নিয়ে পুরনো আইন, মহাত্মা গান্ধীর নাম সম্বলিত এই এমজি এনরেগা, শুধু এটাকে পুনর্বহাল করা না, যে এটাকে ন্যূনতম 200 দিন এবং 600 টাকা মজুরি প্রদান করার দাবি আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা যাব এবং চেষ্টা করব এ রাজ্যের সব কটা গ্রামীণ বাজারে এটা নিয়ে প্রচার সংগঠিত করার জন্য। প্রথমটা এটা। দ্বিতীয় হলো খুবই গুরুত্বপূর্ণ, গতকাল আমাদের রাজ্যের সম্মানিত পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর সাহেব, তিনি তার অধস্তনদেরকে নিয়ে গত 2025 ইংরাজির আইন শৃঙ্খলার একটা যে এই কি বলে তার টোটাল একটা ব্যক্তিগতভাবে খুবই ভদ্রলোক এবং ওয়ান অফ দি অনেস্ট অফিসার্স, কিন্তু তার কাছ থেকে যে বৃত্তান্ত গতকাল শুনলাম, আমি শুধু নই, যারাই শুনেছেন বা আজকে পত্রিকা দেখেছেন নিশ্চয়ই তারা নিশ্চয়ই আশ্চর্যান্বিত হয়েছেন। কিন্তু ধনকর সাহেব কেন, এরকম আরো উচ্চপদস্থ অনেক সরকারি এই সাধারণ প্রশাসন এবং আরক্ষা প্রশাসন, তারা বাধ্য, আমাদের রাজ্যে যে ধরনের প্রশাসন ব্যবস্থা চলছে তাদের তৈরি করা এবং সরকারের সমস্ত অপদার্থতা, অকর্মণ্যতা এবং সংবিধান বিরোধী কার্যকলাপকে আড়াল করার জন্য অসত্য তথ্য প্রকাশ করে দিয়ে সরকারকে খুশি করা। আমি নিশ্চিত ধনকর সাহেব এবং তার যারা এই সহকর্মীরা, তারাও এটা এই প্রকাশ করতে গিয়ে তারা খুব খুশি মনে তা করেছেন মনে হয় না। এবং আপনাদের বিশেষ করে চ্যানেলগুলোতে যে ছবি দেখেছি, ওনার কতগুলো প্রশ্ন যখন আপনারা করলেন যে আপনার অফিসের সামনে এইভাবে বিরোধী দল নেতার এই জনসভা আক্রান্ত হয়, আওয়াজ তোলা হয়, জ্যান্ত চামড়া ছুঁড়ে নেওয়ার জন্য, দিন দুপুরে বিরোধী দলের পার্টি অফিস কর্মসূচি আক্রান্ত হয়, প্রত্যেক দিন নারী নির্যাতন, তার সাথে হলো যে অপরাধ, নেশা, তারপরে এই দুর্ঘটনা, যে সংখ্যায় আপনি যে সংখ্যা তুলে ধরেছেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই। তো তারই কয়েকটা বলছি, সবটা তো বলা এত সময় নিতে পারবো এই দেবেন না আপনারাও। তিনি বলেছেন যে 20 বছরের মধ্যে নাকি ত্রিপুরার যে সবচেয়ে কম অপরাধ হয়েছে গেল বছর 2025, এবং গত বছরের তুলনায় 8.33% লেস। তো সেই জায়গায় বলবো যে তিনি বলেছেন ক্রাইম এগেনস্ট ওমেন 726টা থেকে নেমে 665টা হয়েছে, অ্যাক্সিডেন্ট কমেছে, 365 দিন এমন দিন যায় না একজন, দুজন, তিনজন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন না, পঙ্গু হয়ে যাচ্ছেন না। তিনি বলছেন রায়টের ঘটনা নেই বা কমছে। তারপরে এই যে নারী পাচার, মানব পাচার, এই ঘটনাগুলো একেবারে নেগলিজিবল।
ড্রাগ ইত্যাদি সম্পর্কে বলেছেন এটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমি বলবো, এবং তিনি বলছেন 31% কনভিকশন হচ্ছে। আমি আশ্চর্য, কেন 0% বললেন না, 100% বললেন না? অপরাধ 8.33 কেন বললেন না তিনি আগের গত বছরের তুলনায় 90% কমে গেছে, অপরাধই নেই? এখন দিন দুপুর আক্রমণ হয়, বাড়ি পুড়িয়ে ফেলা হয়, পার্টি বিষয়ে আক্রমণ হয়। এনসিসি থানার পাশে এমএলএ হোস্টেলে ঢুকে এমএলএদেরকে খুন করার জন্য সেখানে হুমকি দেওয়া হয়, একজন গ্রেপ্তার হয় না। ওয়াগনবর্তী নেশাদ্রব্য ধরা পড়ে, আর প্রতিদিন পত্রিকাতে বিভিন্ন থানা থেকে তারা এই বিবৃতি প্রকাশ করছেন, এত হাজার এত লক্ষ গাঁজা গাছ কেটেছেন, এত কোটি টাকার ইয়াবা ধরা পড়ছে। সেদিন ডিআরআই, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, 2 থানার নাকের ডগাতে যে ত্রিপুরা পুলিশকে ঘুমে রেখে সেখানে 22 কোটি টাকার নগদ টাকা এবং কেজি কেজি সোনা ধরেছেন। তো এগুলো 8.33% অপরাধ কমে গেল। তারপর এরকম বহু ঘটনা হয়, এফআইআর করা হয়, থানা এফআইআর নেয় না। আমি অন্য কথা, দূরের কথা বলছি না। এই যে গত 24 তারিখে ডিজি অফিসের সামনে জনসভার উপর আক্রমণ হলো পুলিশের সামনে, সেখানে পশ্চিম থানাতে বারবারই যখন যাওয়া হয় যে না আমরা আসছি, আমাদের পার্টির লোকরা যারা এই এফআইআর করবেন, ওসি সাহেব গায়েব, বলছেন 5টায় আসেন, গেলে দেখা যায় না, আবার বলে যে না 8টায় আসেন, 9টায় আসেন, 10টায় আসেন। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে ওসি, এসডিপিও, এসপি তাদের দোষ দিচ্ছি না, যে সরকারের এই রাজ্যের মধ্যে যে অপরাধ প্রবণতা তৈরি হয়েছে, এটাকে আড়াল করার জন্য ওসিকে পালিয়ে থাকতে হচ্ছে, এসডিপিওকে পালিয়ে থাকতে হচ্ছে। আমরা বিরোধী রাজনৈতিক দল, অন্যতম জাতীয় দল, আমরা সভা করব, এসডিপিওরা বলেন, ওসিরা বলেন যে না দেওয়া যাবে না, পরিস্থিতি ভালো না, আমরা নিরাপত্তা দিতে পারবো না। তো তারপরে বলছেন তিনি আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে 8.33। এই জন্য বলছি ডিজিপি মহকুদ দিয়ে তিনি বাধ্য হয়েছেন। কেন বললেন না যে না ত্রিপুরা রাজ্যের মধ্যে অপরাধী নেই? তাহলে তো থানা টানা সব তুলে দিয়ে, তালা মেরে দিয়ে অনেক সরকারের খরচ কমে যেত। তো এইভাবে যে ডক্টর মানিক সাহার সরকার, যিনি নিজের শরিক দল তার বলেন এডিসি এলাকায় ঢুকতে পারবেন না, তাদের বিরুদ্ধে তাকেও মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিতে হয়। আর এরকম কোথাও তাদের উপরে যখন আক্রমণ হয় তখন বলেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে হবে? পুলিশের দায়িত্ব নাগরিকদের জান মাল বাঁচানোর জন্য, তাকে তো কোনো মন্ত্রী নির্দেশ দেওয়ার প্রয়োজন পড়ে না যদি আইনের শাসন থাকে। কাজে এটাকে ঢাকার জন্য মাননীয় ডিজিপি মহোদয়, ভদ্রলোক, অনেস্ট, কিন্তু তাকে দিয়েও এরকম কাজ করাতে তিনি করিয়েছেন, এরকম কথা বলতে বাধ্য হয়েছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। 3 হলো যে হাইকোর্ট, মাননীয় আদালত গতকাল একটি যুগান্তকারী রায় দিয়েছেন। আমাদের পার্টি, আমি ব্যক্তিগতভাবে এই রায়কে স্বাগত জানাচ্ছি। সেটা হলো যে 2000 ইংরাজির প্রথম দিক থেকেই, হ্যাঁ এটা বামফ্রন্ট আমলেই হয়েছিল, আমিও তার অংশীদার হলেও
তখন আমাদের আর্থিক অবস্থা সেরকম ছিল না, তাই করতে হয়েছে যে রেগুলার পদের এগেনস্টে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু তার পে এটা যত পাবেন তার হাফ, এরপর নির্দিষ্ট সময়ের পরে আরেকটু বেশি, তারপরে 5 বছর শেষে অটোমেটিক এটা তারা ফুল পে পান। মাননীয় আদালত বলেছে এটা অসাংবিধানিক। হ্যাঁ, একদিক থেকে এই সিদ্ধান্ত এটা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও, অর্থাৎ তার সিদ্ধান্তের বিরুদ্ধে, এবং বর্তমান সরকার যারা বলেছিল 2018-তে বিজেপি যদি সরকারে আসে ডাবল ইঞ্জিনের সরকার, টাকার কোনো অভাব হবে না, অসুস্থ অরুণ জেটলি তৎকালীন অর্থমন্ত্রীকে দিয়ে এই রবীন্দ্র ভবনে বলিয়েছেন ছোটা সা ত্রিপুরা রাশি কা কোই কমতি नहीं होगा, সব হবে ত্রিপুরা রাজ্য থেকে পার্ট টাইম, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, ফিক্সড পে, এই শব্দগুলোই ত্রিপুরা রাজ্যে থাকবে না। কিন্তু দুর্ভাগ্য সেই আগের সিদ্ধান্ত এটা বহাল রেখেছেন। শুধু তা না, যে আগে 10 বছর যদি কেউ ফিক্সড পে ডিআরডব্লিউ থাকে তাদের রেগুলার করার জন্য বামফ্রন্ট সরকারের একটা আন্তরিক প্রচেষ্টা ছিল, হাজার হাজার এরকম কর্মচারী নিয়োগ হয়েছে, কিন্তু এই সরকার সেই প্রতিশ্রুতি দিয়ে আসলেও কিছুই করেনি। এখন এটা হয়েছে, আমরা স্বাগত জানাই এবং রাজ্য সরকারকে বলবো এরকম বহু সিদ্ধান্ত আদালতের তারা মানেন না, কোথাও কোথাও সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে তারা এই সেখানে রিভিউ করার চেষ্টা করেন, এটা যাতে না হয়। এবং এর সাথে আমি আবেদন করব আবারও 10,323-এর বিষয়টি পশ্চিমবাংলাতে কলকাতা হাইকোর্ট যেরকমভাবে মানবিক কারণে সমস্ত ধরনের অনিয়ম ইত্যাদি থাকা সত্ত্বেও 26,000-এর বেশি পদকে তারা পুনর্বহাল করেছেন, সেই উদাহরণকে সামনে রেখে অনুসরণ করে ত্রিপুরা সরকারও মাননীয় সুপ্রিম কোর্টের কাছে সে আবেদন জানাক যাতে 10,323 তার মধ্যে যারা যারা বেঁচে আছেন তাদের জন্য পুনর্বহাল করা হয় এবং পুনর্বিবেচনা করা হয়। তার সাথে সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, রেগাতে যারা নিয়োগ হয়েছেন, ন্যাশনাল হেলথ মিশনে যারা নিযুক্ত হয়েছেন, ডাক্তার থেকে একেবারে ওই মাল্টিপারপাস ওয়ার্কার অব্দি, প্রত্যেককেই যে মাননীয় উচ্চ আদালত গতকাল যে রায় দিয়েছেন ডিভিশন বেঞ্চ, এটাও সেই রায়ের সাথে তাদের বিষয়টাও যেন যুক্ত হয়। তার সাথে স্কিম ওয়ার্কার যারা মিড ডে মিল করে, যারা অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার, যদিও এগুলো স্কিম, কিন্তু এই স্কিমগুলো বন্ধ হবে না। এটা তার যে নোমেনক্লেচারে হয়তো বা পার্মানেন্ট জব না, বাট দেয়ার সার্ভিসেস ইজ ভেরি মাচ এসেন্সিয়াল, পার্মানেন্ট। তাহলে এই ত্রিপুরার যে প্রায় 20 থেকে 25,000, হয়তো আর একটু বেশি হবে, এই স্কিম ওয়ার্কার, আইসিডিএস, পাম অপারেটর আর সর্বশিক্ষা অভিযান, এমএনরেগা, এনএসএম, তারা সকলে উপকৃত হবে। আমি মাননীয় উচ্চ আদালতেরও এই ক্ষেত্রেতে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, শরীরবদ্ধ ভাবে অনুরোধ জানাচ্ছি তারাও যেন সমটু কোর্ট এটাকে কংগ্রিজেন্সি নিয়ে রাজ্য সরকারকে গতকাল যে রায় দিয়েছেন সেই রায় অনুসারে যাতে এদেরকেও রেগুলার পে স্কেল এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানে যাতে সৌদ্যোগী হন। তার সাথে বলবো কমিউনিটি হেলথ গাইড, সিএসজি, একটা সময়েতে কেন্দ্রে যখন মোরারজি দেশাই সরকার এসেছিল তখন এরকম কমিউনিটি হেলথ গাইড, তারপরে এই কি বলে বয়স্ক শিক্ষক নিয়োগ হয়েছিল সারা দেশে। আমাদের রাজ্যে তখন বামফ্রন্ট সরকার, আমরাও উদার মনে কেন্দ্র সরকার সেই স্কিমকে আমরা চালু করেছি এবং হাজার হাজার লোক এতে তারা যুক্ত হয়েছেন। শুরুতে মাত্র কয়েকশো টাকা,
হয়তো 300-400 টাকার মতো। পরবর্তী সময়েতে বামপন্থী ফ্রন্ট সরকার যতদিন ছিল, রেগুলার কর্মচারীদের বেতন বেড়েছে, ভাতা বেড়েছে। এই সিএসজি, তারপরে বয়স্ক শিক্ষক, তাদের সকলেরই বেতন বেড়েছে এবং বাড়তে বাড়তে গিয়ে এটা সম্ভবত 4 থেকে 5 হাজার এরকম হয়েছে। কিন্তু সম্প্রতি রাজ্য সরকার কোনো ধরনের কোনো যে ইনফরমেশন না দিয়ে একতরফা 7 শতাধিক এই কমিউনিটি হেলথ গাইডের তাদের যে ভাতা দিই, হ্যাঁ, তারা এখন বয়স্ক প্রবীণ, এই টাকা দিয়েই তাদের সংসার চলে, এটা বাতিল করে দিয়েছে এবং তারা অথই জলের মধ্যে পড়েছেন। আমি রাজ্য সরকারের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ জানাবো, এই সিএসজিদের এই বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হোক। থার্ড বলবো যে মাননীয় সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, রাজ্য সরকারের আরেকটা এরকম হীন প্রয়াস ছিল যে ত্রিপুরা হাইকোর্ট বামফ্রন্ট সরকারের সময়েতে 2016-17 ইংরাজিতে তখন যে রিক্রুটমেন্ট প্রসেস চলেছিল, বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী হয়ে আসেন, এক কলমের কুচায় এই টিএসআর এর এনরোল ফলোয়ার, টিপিএসসিতে টিসিএস, টিপিএস এবং নানা ধরনের সুপারভাইজার, এই ফিডার পোস্টে বিভিন্ন দপ্তরের সব মিলিয়ে টিপিএসসি এবং ডিপার্টমেন্টগুলো সহ 10,000 শূন্য পদের জন্য প্রসেস চলেছিল। বামফ্রন্ট সরকার কোনোটার একেবারে এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে চলে এসেছিল, আর কোনোটা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার জন্য তখন এটা বন্ধ হয়েছিল। যেগুলো তখন তার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, ইচ্ছে করলে বামফ্রন্ট সরকার দিতে পারত। কিন্তু বামফ্রন্ট তো গণতন্ত্রে বিশ্বাস করে, সরকার পরিবর্তন হতে পারে, আমরাও ফিরে আসতে পারতাম, অন্যরা আসতে পারে, এসছে অন্যরা, কিন্তু সরকার তো সরকার, সেখানে দল পাল্টায়, তো সরকার তো পাল্টায় না। কিন্তু এই সরকার এসে বিপ্লব কুমার দেব এগুলি নাকি অবৈধ, অন্যায়, স্বজন পোষণ, এই সমস্ত কুৎসা রটিয়ে সব বাতিল করে দেয়। তারা গেছেন আদালতে এবং আদালতের নির্দেশে ইতিমধ্যে টিসিএস এর অফার ছাড়তে বাধ্য হয়েছে, টিপিএস এর অফার ছাড়তে বাধ্য হয়েছে। গতকাল 506 জন এনরোল ফলোয়ারের অফারও ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা কিছু বলার, যে এই সরকার আসার পর একটা রেওয়াজ কি, লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো ওই মুক্তধারা, কখনো রবীন্দ্র ভবন, কখনো টাউন হল, কখনো অন্য জায়গাতে গিয়ে এরা মন্ত্রীরা আলু করে বসে হলুদ খামে তাদের অফার দেওয়া হয়। কেন এই 506 জন এনরোল ফলোয়ারকে হলুদ খামে দেওয়া হলো না? কেন জব ফেয়ার হলো না? কেন চাকরি মেলা হলো না? অপরাধবোধ। এই সিদ্ধান্তে হাইকোর্টের যে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে রিক্রুটমেন্ট প্রসেসে কোনো ধরনের অনিয়ম হয় না, এটাই প্রমাণ হলো। আমি বলবো তৎকালীন সময়েতে যে মুখ্যমন্ত্রীর সময়েতে এই ঘটনা হয়েছে, তিনি জনসমক্ষে তিনি ক্ষমা প্রার্থী হন। কারণ এই হাইকোর্টের রায় তার গালেও একটা 82 ছক্কার চপেটাঘাত হয়েছে। তারপরে বলবো যে তার আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল 8 তারিখ তিনি 74 বছরে পদার্পণ করেছেন। তাকে আমি জন্মদিন 73 বছর অতিক্রম করে 74-এ পড়েছেন। কিন্তু আমি দেখলাম যে নেটে ইয়েতে, যাই হোক, জন্মদিন তো জন্মদিনই, 73 হোক 74 হোক, ঠিক আছে, আমি তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। তার সাথে যে
তার এই টেনিওরে পুনে এই 3 বছর বা প্রায় 3 বছর সময় অতিক্রান্ত হয়েছে, আরও 2 বছর যাতে তিনি খুব সক্ষমভাবে সুন্দরভাবে তিনি রাজ্য প্রশাসন চালাতে পারেন সেই শুভকামনা জ্ঞাপন করছি। কেননা এটা বলতে বাধ্য হচ্ছে কারণ বিজেপিতে দেখেছি কি গুজরাট কি ওই হরিয়ানা এই ত্রিপুরাতেও 4 বছর বাদে অজ্ঞাত কারণে নামিয়ে দেওয়া হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার স্কুলের দাদা, আমিও বাগাতের ছাত্র, তিনিও বাগাতের ছাত্র, সেই হিসাবে আমারও অন্য সম্পর্ক। কাজে তিনি যেন আবার 4 বছর বাদে তাকে যাতে এরকম না হতে হয়, অন্তত 5 বছরটা তিনি যেন পূরণ করে যেতে পারেন এই ইচ্ছাও প্রকাশ করছি আমি। এটা করে আমি তার কিছু বক্তব্যের যে তিনি বলেছেন গতকাল দেখলাম কিছু কিছু প্রেসে, আবার সব প্রেস কাভারও করেনি, আবার কিছু আছে এই মিডিয়া যে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেননি তিনি তার থেকেও 3 গুণ লিখে দিয়েছেন। জানি না টেলিফোনে আবার তাকে এইসব বলেছেন কিনা। যাই হোক, আমি নাম বলছি না, এটা মিডিয়ার স্বাধীনতা, বলতেই পারেন। তিনি কি বলেছেন, মাননীয় বিরোধী দল নেতা তিনি গোয়েবলসের মতো নতুন নতুন তথ্য দিচ্ছেন। আরে আমি তো কোনো তথ্য দিইনি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি আপনি যাদের তৈরি করা প্রতিবেদন পড়ছেন আগে ভালো করে চোখ বুলিয়ে নিন, ভালো করে ইতিহাসটা জেনে নিন। আপনি তো মুখ্যমন্ত্রী, ওই দলের নেতারা আবুল তাবুল বহু কিছু বলে, ভারতের স্বাধীনতা ওই 2005 সালে হয়েছে, সংবিধান রচনা হয়েছে এই 2014 সালে, এরকম অনেক কিছু বলে, এটা তাদের অধিকার, যা কিছু বলতে পারে। কিন্তু আপনি একটা সংবিধানের পদে আছেন, আপনার মুখ দিয়ে অসত্য কথা বলানো বা আপনি বলেন, এটা তো মুখ্যমন্ত্রীর যে আসনের তার গরিমা, তার মর্যাদাহানি হয়। এতে রাজ্যবাসী হিসাবে এটা আমাদেরও অপমান, আমাদেরও খারাপ লাগে। কাজে আমি নতুন তথ্য দিইনি, আপনার তথ্যকে আমি বলছি ভুল তথ্য দেবেন না। তারপরে বলছেন যে তিনি যে সত্য কথা বললে বিরোধীদের গাত্রদাহ না কি জানি, মানে ইংরেজি শব্দ বললে ইচিং, চুলকানি হয়। আরে তিনি তো জানি ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার। চুলকানি যারা জানেন তারা তো হলো ডার্মাটোলজিস্ট, ডার্মাটোলজিস্ট না, কিন্তু ডেন্টালিস্ট, ডেন্টিস্ট। কাজে আমি বলবো যে তিনি একটু, আবারও বলবো, অনুরোধ করবো, আমি স্বনির্বদ্ধ অনুরোধ করব, আপনি যে আপনাদেরকে বলানো হয় বা বলেন একটু ভালো করে যাচাই করে নিন। তিনি বলছেন যে বিরোধীরা এখন কি করবে, আর নাকি সাংবাদিক সম্মেলনই নাকি এখন আমাদের কাছে একমাত্র হাতিয়ার। কারণ ইয়েতে গেলে পরে জনসভা ডাকলে লোক আসে না, মিছিলে লোক আসে না, এই জন্য নাকি ঘন ঘন এই সাংবাদিক সম্মেলন করছি। আপনারাই সাক্ষী। আমি তো গত 1-1.5 মাসে বোধহয় এই সেদিন করলাম মাত্র। মাঝে মধ্যে কেউ কেউ ফোন করেন, আমি অনলাইন নিয়ে রিয়াকশন দিই, এইটুকুই। কিন্তু আমরা জনসভা করতে চাই, সব জনসভা বা জনসভাতে সরকার পদত্যাগ করো, মুখ্যমন্ত্রী পদত্যাগ করো, এই কথা বলার জন্য না। একটা বিরোধী দল, রাজনৈতিক দল হিসাবে এটা দায়িত্ব, এটা পবিত্র দায়িত্ব আমাদের জনগণের বক্তব্য উপস্থিত করার জন্য। আপনি বলছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে অবাধ গণতন্ত্র, এই গণতন্ত্রে আপনি মুখ্যমন্ত্রী, আপনাকে ওই ইয়েতে মান্দাই, খুমলুং, গাবর্দি, ওইদিকে হেজামারা মিটিং করতে আপনার পৌঁছানোর আগে 12 ঘন্টা আগে সেখানে আপনার 1 ব্যাটালিয়ন টিএসআর, তারপরে সাথে সিআরপি পাঠাতে হয়, তারপরেও আপনার সভাগুলোতে গন্ডগোল হয়। কেমন তো আইন শৃঙ্খলা। আর বিরোধী
ডিজি অফিস এবং সেখানে পদস্থ অফিসাররা সাক্ষী। গত নভেম্বর মাসে, অক্টোবর মাসে দক্ষিণ ত্রিপুরাতে বহু চেষ্টা করার পর 3-4 মাস ধরে দরখাস্ত দেওয়ার পর না পেরে 2-1টা অনুমোদন পাই, পারমিশন পাই আমরা জনসভা করার জন্য। আবার সেখানে গিয়ে সকাল থেকে মঙ্গলবার দিন শনি পূজা শুরু করে দেয়। আমাদের মাইক বাঁধতে দেয় না, উল্টা 10টা 12টা সেখানে ডিজে এরকম পাওয়ারফুল মাইক বসিয়ে দেয়। আপনাদের এসপি, ডিএসপি, এত সংখ্যক পুলিশ গিয়েও এদেরকে বিরত করতে পারে না। তাহলে আপনি বলছেন যে না, বিরোধীরা লোক পায় না, লোক আসে না, এই কারণে একমাত্র মাধ্যম সাংবাদিক। আমার এখন ভয় লাগছে কবে আপনাদেরকে বলে দেবে, এই খবরদার, সিপিআইএমের নেতা, বিরোধী দল নেতা, এদের সাংবাদিক সম্মেলনে যাওয়া যাবে না। এরকম পরিবেশ হয় কি না, এবং খুবই আমার মনে হচ্ছে বোধহয় এরকম পরিস্থিতি বোধহয় এগিয়ে আসছে। এটা আইনশৃঙ্খলা ক্ষেত্রে বললাম, ডিজিকে দিয়ে বলিয়েছেন 20 বছরের মধ্যে এত কম অপরাধ আর কখনো হয়নি। আর আপনাকে নির্দেশ দিতে হচ্ছে ওটাকে ধরো, সেটাকে ধরো ইত্যাদি। তো এই হলো চেহারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। কাজে আবারও মাননীয় মুখ্যমন্ত্রী, যে আপনার দলের লোক বা আমরা বিরোধীরাও সকলেই ঠিক আছে, ব্যক্তি হিসাবে, একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনাকে আমরা সকলেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। অন্তত আমাদের এই শুভ কামনা এটা মাথায় রেখে এইভাবে অসত্য এবং যে কি বলে ভুল তথ্য পরিবেশন করে আপনার এই চেয়ারটাকে কালিমালিপ্ত করবেন না, এবং রাজ্যের মানুষকে তারা যাতে সুন্দরভাবে তাদের বক্তব্য প্রকাশ করতে পারে সেই পরিবেশ তৈরি করুন। এবং কি সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, এদেরকে এইভাবে ভুল তথ্য হাজির করে দিয়ে এদের বিশ্বাসযোগ্যতাকে মাটিতে লুটাবেন না। এই হলো এই কথাগুলি বলার, এই অম্লমধুর কথাগুলি বলার জন্য আপনাদেরকে সময় রেখেছি। আপনারা এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।